মনের অরণ্যে এলে তুমি তাহিরা রাজ সূচনা পর্ব। পাত্র বেশে নিজের অন্যতম ক্রাশকে দেখে বিমূঢ় হৃদি, তার অবাধ্য নয়ন জোড়া বারংবার নিবন্ধ হচ্ছে সম্মুখে বসে থাকা মানবের পানে। সে কি স্বপ্ন দেখছে, নাকি এটাই বাস্তব? বার কয়েক আঁখি পল্লব ঝাপটালো মেয়েটা। নিশ্চিত হলো সে ভুল নয়, মানুষটি সত্যিই উপস্থিত। বিষয়টি উপলব্ধি হতেই পুলকিত হলো তনুমন। রক্তিম আভা ছড়িয়ে পড়ল কপোলদ্বয়ে। নেহাত গুরুজনরা উপস্থিত, নয়তো এতক্ষণে খুশিতে আত্মহারা হয়ে একদফা নৃত্যকলা হয়েই যেত। কোনরূপ নিজেকে সংযত করে নিল মেয়েটা। পিছলে যেতে উদ্যত শাড়ির আঁচল টেনে কৃষ্ণকালো কেশ অনেকাংশে আবৃত করে নিল। জোরপূর্বক বসে রইল অবনত মস্তকে। পাত্রের ঠিক বা পাশেই বসে ছোট বোন ইনায়া। প্রসন্ন চিত্তে মেয়েটা বড় ভাইয়ের কানে ফিসফিসিয়ে বলল, ভাইয়া, ভাবিকে দেখতে খুব সুন্দর তাই না? মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। ভাবি হিসেবে একেই কনফার্ম করলাম। ইরহাম অসন্তুষ্ট চাহনিতে বোনের পানে তাকালো, ক্ষীণস্বরে দাঁতে দাঁত চেপে বলল, বিগড়ানো মেজাজ আর বিগড়ে দিস না ওকে। ভাইয়ের কথায় খুশি হতে পারল না ইনায়া। আশানুরূপ জবাব না পেয়ে সবার অলক্ষ্যে ভেঙচি কেটে দিল। অতঃপর তাকালো হৃদির পানে। মাশাআল্লাহ, ভাবি তার খুব পছন্দ হয়েছে। মালিহা উৎফুল্ল ভাব লুকিয়ে একপ্রকার স্বাভাবিক কণ্ঠে রায়হান সাহেবকে বললেন, ভাই সাহেব, আমরা তো হৃদি মাকে দেখলাম, কথা বললাম, এবার যদি ছেলেমেয়েরা একটু আলাদা ভাবে কথা বলে তাহলে ভালো হয়। বুঝতেই পারছেন এখনকার ছেলেমেয়ে এরা, ওদের চিন্তাভাবনা আবার ভিন্ন। নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নিলে ভালো হয়। রায়হান সাহেব এহেন প্রস্তাবে সম্মত হলেন। জি নিশ্চয়ই, রায়শা। বড় কন্যা রায়শা পিতার ইশারা বুঝতে সক্ষম হল। পাত্র এবং ছোট বোনকে নিজের সঙ্গে আসার জন্য অনুরোধ করল। ইরহাম বিরক্তিকর চাহনিতে মায়ের পানে তাকালো। মালিহা ইশারায় ভুংভাং বুঝিয়ে কোনোমতে সামাল দিলেন। অনিচ্ছা সত্ত্বেও সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ইরহাম। হৃদিও উঠে দাঁড়ালো। শাড়ি পরে হাঁটা মুশকিল, কোনোমতে বা হাতে কুচি সামলে হাঁটতে লাগলো। রাইসার পথ অনুসরণ করে জনে পৌঁছে গেল ফ্ল্যাটের সবচেয়ে বড়, সুন্দর, গোছানো বেকনিতে। দেশি বিদেশি বিভিন্ন ফুলের সমারোহ সেথায়, মন মাতানো গন্ধে পুলকিত অন্তর। একটি ছোট বেতের সোফা এবং গোলাকার ক্ষুদ্র টেবিল রাখা সুন্দর কায়দায়। রাইসা ওদের জনকে কথা বলার সুযোগ দিয়ে প্রস্থান করল। শুভ্র পাঞ্জাবির পকেটে দুহাত গলিয়ে বাহিরে দৃষ্টি নিবন্ধ করল ইরহাম। তার মধ্যে আলাপচারিতা করার কোনো লক্ষণ শোভা পাচ্ছে না। একটিবারের জন্য পূর্ণ দৃষ্টিতে মেয়েটির পানে তাকায়নি অবধি। নীরবে অতিবাহিত হল 2 মিনিট। এতেই হাঁপিয়ে উঠল হৃদি। এতটা সময় ধরে সে নীরব ছিল, এর যে অবিশ্বাস্য, অত্যাশ্চর্য কাণ্ড। ওরা 7 জন, এর বাকিগুলো জানতে পারলে পা অক্কা হুঁশ হারাত। বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল মেয়েটি। উজ্জ্বল মুখশ্রীতে বলল, হাই হৃদি। হৃদি শেখ, নাম তো সুনা হি হোগা, তাই না? রিমলেস চশমার আড়ালে কেমন অদ্ভুত চাহনিতে তাকালো ইরহাম। মেয়েটা 32 দাঁত কেলিয়ে হাসছে। ইরহাম দৃষ্টি সরিয়ে পুনরায় বাহিরে তাকালো। হৃদি নিজের মতো বলে গেল, আপনি বোধহয় আমায় চেনেন না। তাতে কি হয়েছে? আমি আপনাকে ফুলটু চিনি। বলতে পারেন আপনার গোটা ইনফরমেশন আমার মগজে বয়েন্দি। অনায়াসে সুপার ডুপার হিট একখানা বায়োপিক বানিয়ে ফেলতে পারবো। খুব বেশি ট্যালেন্টেড কিনা? কেমন গর্বিত ভঙ্গিতে বাক্যটি সমাপ্ত করল হৃদি। ইরহাম রীতিমতো স্তব্ধ। কেউ কি করে এত বকবক করতে পারে? তা অজানা অচেনা একজনের সঙ্গে প্রথম সাক্ষাতে সম্ভব। বেলকনি সংলগ্ন করিডোরে বড় বোন নীতির হাত ধরে এক প্রকার টানাহে
চড়া করছে নিদিশা। গন্তব্য বেলকনি। অনুনয়ের স্বরে নিদিশা বলে উঠল, আপু, এই আপু, চল না। নীতি হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুই কি রে? হৃদি ওদিকে ওর হবু কিংবা না হবু জনের সাথে কথা বলছে, সেখানে তুই গিয়ে কি করবি? আউরি পাতবি? দাঁত বের করে হাসল নিদিশা। অর্থাৎ হ্যাঁ, সে এহেন উদ্দেশ্যেই যেতে ইচ্ছুক। নীতি আপত্তি জানালো, নো ওয়ে, আমি এসবে নেই। চাচু জানলে ফ্রিতে উপদেশ দেবে। আমি বাপু এসবের মধ্যে নেই, তুই গেলে যা। বড় বোনের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়েও দমে গেল না নিদিশা। নীতি সেথা হতে প্রস্থান করতেই সে চুপিসারে অগ্রসর হল বেলকনির পানে। আচ্ছা, আমি যে আপনাকে চিনি, এত কিছু জানি, জিজ্ঞেস করবেন না এসব কি করে সম্ভব? হু হু। ভ্রু নাচিয়ে শুধালো হৃদি। ইরহাম এতক্ষণে মুখ খুলল, ওর পানে তাকিয়ে একটাই শব্দ উচ্চারণ করল শুধু, টকেটিভ। উদ্ধৃতি চিহ্ন। হৃদি একটু ভাব নিয়ে বলল, সবাই এটাই বলে। নতুন কিছু বললে খুশি হতাম। উদ্ধৃতি চিহ্ন। ওকে, তাহলে নতুন কিছু বলেই ফেলিট। হুম হুম, বলুন বলুন না। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। এতক্ষণে মানুষটা মুখ খুলেছে। কি বলতে চাইছে? নিশ্চয়ই ভালো কিছু। স্বল্প দূরত্বে পিলারের আড়ালে আরও একজন উপস্থিত, নিদিশা। সেও শুনতে উদ্গ্রীব। পাত্রপক্ষ আতিথেয়তা গ্রহণ করে প্রস্থান করেছে কিয়ৎক্ষণ পূর্বে। পরিবারের সদস্যরা যে যার কক্ষের দিকে ধাবিত হচ্ছে। শাড়ি পরে বেজায় শ্রান্ত রমণী গুটি গুটি পায়ে নিজ কক্ষে প্রবেশ করল। আলগোছে কেশে জড়িয়ে থাকা ঘোমটা গড়িয়ে পড়ল পৃষ্ঠে। আকস্মিক শ্রান্ত মুখশ্রীতে পরিবর্তন এলো। খুশিতে আত্মহারা হয়ে উঠল মেয়েটা। দুহাত নাড়িয়ে নাড়িয়ে পা গলাটে রূপে নৃত্য করতে লাগল। মনটা করে উরু উরু। লাফালাফির সংমিশ্রণে সে এক পা গলাটে কাণ্ড। ইরহাম কিংবা পাত্রপক্ষ দেখলে নির্ঘাত চেতনা হারাত। নৃত্যরত পা গলি এক পর্যায়ে সারিতে পা পেঁচিয়ে ভীষণ বেকায়দায় বিছানায় পড়ে গেল। বক্ষস্থলে ভর ছেড়ে দিল পুরোপুরি। লাফালাফি করে, ঘন শ্বাস পড়ছে। অধরে লেপ্টে খুশির ছোঁয়া। এলোমেলো শাড়ির প্রতিটি ভাঁজ, শ্বেতজল উপস্থিত মুখশ্রী, গলদেশে। হাঁপাতে হাঁপাতে মেয়েটা হেসে উঠল, সোজা হয়ে শুল। হাতে নাগালে থাকা মুঠোফোনটি নিয়ে অ্যাক্টিভ হলো অনলাইনে। মেসেজ পাঠালো। ওরা 7 জন, এর মেসেঞ্জার গ্রুপে। দোস্তগণ, আজকে এক চরম আশ্চর্যান্বিত কাণ্ড ঘটেছে। আন্দাজ কর তো কি হতে পারে? অনলাইনে ছিল বন্ধুমহলের কয়েকজন। তৎক্ষণাৎ রিপ্লাই দিল আফরিন। কি হইছে বান্দুপি, পোলা না মায়া? হৃদি জবাবে লিখল, বিয়া শাদির খবর নাই, তুই এর মধ্যে মা বানাই দিলি আফু। এগলা কিন্তু আমার মতো সিঙ্গেলা জনগণের প্রতি অন্যায় অবিচার। আফরিন হাসির ইমোজি দিল দুটো। সাবিত মেসেজ পাঠালো, ওই চু ননি, কি হইছে বল? অত ভনিতা না করে সোজাসুজি লাইনে আয়। অত আন্দাজ আপনা আপনা করার টাইম নাইকা। হৃদি লজ্জা পাওয়ার ইমোজি দিল বড় করে। নাদিরা লিখল, ওরে লজ্জাবতী রে, লজ্জা রাখো আর বল কি হইছে। হৃদি আরো দুটো লজ্জা পাওয়ার ইমোজি দিল। সাবিত এবার রাগান্বিত ইমোজি দিল। হৃদি এ দেখে হেসে উঠল, মেসেজ পাঠালো, আমি না আজকে? নাদিরা প্রশ্ন পাঠালো, আজকে কি? আজকে আমার ওয়ান অফ দ্য ক্রাশকে সামনাসামনি একেবারে ফেস টু চেহারা দেখছি। আফরিন অবাক হওয়ার ইমোজি পাঠিয়ে লিখল, কি সত্যি বলছিস? সাবিত লিখল, বাই দা চৌরাস্তা, কোন বেডারে দেখছোছ? হেতি ক্যাডা? কয় নম্বর ক্রাশ তোর? তো আবার বাজার লিস্টের চেয়েও লম্বা কেরোসিনের লিস্ট। হৃদির রাগ হলো এমন চরম সত্য শুনে। সে লিখল, বে উদ্য প, জানিস না মুখের ওপর সত্যি বলতে নাই।
মুখের ওপর বললাম কই, মেসেজ দিলাম তো। আফরিন মেসেজ দিল। ফা ল তু কথা বাদ দে তো, এই হৃদি তুই নামটা বল না, সত্যি বলবি কিন্তু, কারে দেখছছ বল। হৃদি লজ্জা পাওয়ার ইমোজি সহকারে রিপ্লাই দিল, ইরহাম চৌধুরী। অতঃপর মা এক ফা টিয়ে অফলাইনে চলে গেল হৃদি। ওদিকে নিশ্চয়ই এখন তোলপাড় আরম্ভ হয়েছে। প্রকৃত ঘটনা জানতে উদ্গ্রীব ওরা 7 জন। এর কুচুপু গুলো সে ভেবেই মজা পাচ্ছে মেয়েটা। ওসব ভাবনা ত্যাগ করে এখন ইরহামে মগ্ন হলো। সে এখন বেশ চমকিত পুলকিত ক্রাশকে দেখে। ভুলেই গিয়েছে আজ এ বাড়িতে ক্রাশের আগমনের মূল হেতু। বিয়ে-শাদী বিষয়টি মনে আছে কি? মোটেও নেই, তাই তো এত নিরুদ্বেগ সে। আধারিয়া রজনী আনন্দাঙ্গন এর লিভিং রুমে সোফায় পাশাপাশি বসে শাশুড়ি বৌমা 70ঊর্ধ্ব বৃদ্ধা রাজেদা খানম ভ্রু কুঁচকে শুধলেন। কি বউ, খুশিতে তখন থে আকডুম বাগভুম করতাছ, মায়া এত পছন্দ হইছে। মালিহা প্রসন্ন হৃদয়ে বললেন, হা মা, হৃদি মেয়েটা দেখতে মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর কথাবার্তার ধরনও তেমন, খুব মিষ্টি করে কথা বলে, শুনলে মনে হয় আরো শুনি, ওকে আমার ইরু র সঙ্গে খুব মানাবেট। তয় শুনলাম মায়া নাকি বেশি ছোট, তোমার পোলা তো আধদা মরা হইয়া গেছেগা, এখন শেষমেশ কচি মায়া আনবা। মালিহা জিভ কাটলেন তৎক্ষণাৎ, ইস মা, এসব কি বলছেন, আমার ইরু র কতই বা বয়স, সবে 30। রাজেদা খানম তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে বললেন, হপায় 30 বয়সের কালায় বিয়া করলে দদিনে 4 বাচ্চার বাপ থাকত। সশব্দে হেসে উঠল ইনায়া। লিভিং রুমে এসে দাদির মজাদার জোকস শুনে ওর হাসি থামতে নারাজ। হাসতে হাসতে দাদির পাশে বসল, হাসির দমকে কথা আটকে আসছে। দাদি গো, তুমি যা বললে না, সেটা যদি মায়ের ইরু বেপ্পি শোনে অন দ্য স্পট চিৎপটাং, হা হা হা। মালিহা শব্দ করে হেসে উঠলেন। দাদি বিরক্ত হয়ে বললেন, পটাং হইব ক্যা, আমি কি ভুল কইছি? 30 বছরের দা মরা পোলা, এখনো বিয়া করমু না ভজন গাইতে থাহে। ইনায়া কোনোমতে হাসি থামাতে সক্ষম হলো, বলল, কি যে বলো না দাদি, ধরো ভাইয়া 4 বাচ্চার বাপ, তোমার কথা মতো ঠিক আছে, তাহলে বিয়ে করলো কত বছরে? 20। তাহলে ভাবির বয়স কত ছিল? 10। ও এম.এ। হাসতে হাসতে ইনায়ার অবস্থা বেহাল। মেয়েটা পেট চেপে হেসে সোফায় লুটোপুটি খাচ্ছে। রাজেদা খানম মুখ বেঁকিয়ে পান চিবোতে লাগলেন। এসব অহেতুক হিসাব নিকাশের উনি ধার ধারেন না। আস্ত এক আধদা মরা, এত হিসাব কষলেই কি তা পরিবর্তন হয়ে যাবে? আধারে ঘনীভূত কক্ষ, বিছানার ঠিক মধ্যিখানে উপুর হয়ে শুয়ে দীর্ঘকায় এক মানব। দেহের ঊর্ধ্বভাগ তার অনাবৃত, কটি ধারে পড়ে রয়েছে পাতলা কাঁথা। গভীর নিদ্রায় বুজে আখি যুগল। নীরবতা ভেদ করে সহসা শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো কক্ষ জুড়ে। হালকা হলো নিদ্রা ভাব। আখি বুজে বিছানার ডান পার্শ্বে থাকা অ্যালার্ম ক্লক ছুলো ইরহাম। বন্ধ করল অ্যালার্মের কৃত্রিম ধ্বনি। কর্ণকুহরে পৌঁছাতে লাগলো আজানের সুমধুর বার্তা। মহান রবের মহত্ব প্রকাশের ধ্বনি। আস্তে ধীরে ডান কাত হয়ে শুল মানুষটি। ভঙ্গ হলো নিদ্রা। আজান শেষে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে আজানের দোয়া পাঠ করল। অতঃপর আরামের নিদ্রা ত্যাগ করে উঠে বসল বিছানায়। পাঠ করল ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। দেয়াল ঘড়িতে একবার চোখ বুলিয়ে হাই তুলল। পদযুগল স্পর্শ করল ম্যাচে। বিছানা ত্যাগ করে অদক্ষ ভঙ্গিতে কাঁথা ভাঁজ করে যথাস্থানে রেখে দিল। তোয়ালে নিয়ে অগ্রসর হল ওয়াশরুমে। সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে ইরহাম দুহাত গলিয়ে দেহে জড়িয়ে নিল সফেদ পাঞ্জাবি, নিম্নে একই রঙা পাজামা,
ডান হাতে স্বল্প সিক্ত চুলগুলো পেছনে ঠেলে টুপি পরে নিল, অতঃপর বাঁ হাতে ঘড়ি পরে মোবাইল ওয়ালেট পকেটে গলিয়ে প্রস্থান করল কক্ষ হতে, উদ্দেশ্য জামায়াতে সালাদ আদায়। সুবাহের মিঠি রৌদ্রে উজ্জ্বল বসুধা পুষ্প সুরভিত বাগানে ছুটে বেড়াচ্ছে উচ্ছল রমণী, উদ্দেশ্য তার প্রিয় ছানাকে আয়ত্ত করা। শুভ্র তুলতুলে শরীরের ছানাটা অসংখ্য বৃক্ষের মাঝে সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে, পিছু পিছু হৃদি জোরে জোরে ডেকে চলেছে, পকি পকি থামো, এই পকি, দাঁড়া বলছি, দাঁড়া দুষ্টু। পকি শুনলে তো ক্ষুদ্র শরীর নিয়ে ছুটে চলেছে, তবে বেশিক্ষণ তা স্থায়ী হল না। হৃদির হাতে বন্দী হল পকি। পকিমন তুলতুলে পশমে হাত বুলিয়ে মাথায় চুমু এঁকে দিল হৃদি। আমার দুষ্টু পকি, আমাল ছোনা বাবুটা, মাকে এভাবে কেউ দৌড় করাই, হু। বিড়াল ছানা জবাব দিলে তো, সে যে মুখ, শুধু আদুরে স্বরে ডেকে উঠল, ম্যাও ও লে লে। হৃদি বিড়াল ছানাকে আদরে আদরে সিক্ত করে তুলছিল, ঠিক সে মুহূর্তে কর্ণকুহরে পৌঁছাল। ভার্সিটিতে পড়ে এতটাই এক হয়ে গেছিস যে বিয়ের মতো পবিত্র বন্ধন নিয়ে ছেলেখেলা শুরু করেছিস? রাইসার মুখনিসৃত প্রশ্নে যার পরানাই অবাক হৃদি। বিড়াল ছানাকে আদুরে হাতে আগলে বনের পানে এগিয়ে এলো সে, বিস্ময় মিশ্রিত কণ্ঠে শুধালো, এসব কি বলছিস আপু? আমি আবার কি করলাম? উদ্ধৃতি চিহ্ন। কি করেছিস? সত্যিই বুঝতে পারছিস না? উদ্ধৃতি চিহ্ন। হৃদি অসন্তুষ্ট বদনে বলল, বুঝলে কি আর জিজ্ঞেস করতাম? তুই ঠিকঠাক বুঝিয়ে বল তো হয়েছেটা কি? সকাল সকাল বরের সঙ্গে কিচিরমিচির হয়েছে বুঝি? তাই ডকা গরম। হুম। ভ্রু নাচিয়ে হাসি হাসি মুখে শুধালো হৃদি। এতে তেতে উঠল রাইসা। একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না, আমি ঠিকই আছি, বরং তুই ভুলভাল কাজ করছিস। বিড়ালের তুলতুলে দেহে হাত বুলাতে বুলাতে হৃদি পুনরায় শুধালো, কি করেছি আমি? ইরহাম চৌধুরীর সঙ্গে তোর কি কথা হয়েছে? প্রশ্নটি শুনে ঈষৎ চমকালো কি হৃদি, চোখ তুলে বনের পানে তাকালো। আমি আবার কি বলেছি? সাধারণ কথাবার্তা, সবাই যা বলে। রাইসা সন্দেহের চোখে বোনকে আপাদমস্তক দেখে নিল। তাই নাকি? কিন্তু আমার কানে যে ভিন্ন কিছু এলো। উদ্ধৃতি চিহ্ন। হৃদি মেকি হেসে বলল, হে হে, বাতাসে কত ভুলভাল খবর ছড়ায়, ও সবে কান দিতে নেই, বয়রা হওয়ার সম্ভাবনা থাকে। উদ্ধৃতি চিহ্ন। রাইসা কিছু বলতে উদ্যত হতেই তার মোবাইলে কল এলো। হৃদি উকিঝুঁকি দিয়ে দেখল ফাহিম কলিং। হৃদি বোনকে উড়ন্ত চুমু উপহার দিয়ে বলল, দুলাভাই কলিং, নে নে, কথা বলতে থাক, আমি গেলাম। কাবাব মে হাড্ডি হতে নট ইচ্ছুক। হাসি মুখে চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যেতে সক্ষম হল হৃদি। দ্রুত পায়ে পকিমন কে নিয়ে সেথা হতে প্রস্থান করল। রাইসা তীক্ষ্ণ চাহনিতে বোনের গমন পথে তাকিয়ে। ডাইনিং টেবিলের ওপর স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের সমারোহ। আয়তাকার টেবিল ঘিরে 4টে চেয়ার দখল করে বসে এজাজ সাহেব, মালিহা, ইনায়া এবং রাজেদা খানম। এজাজ সাহেব ফ্রুট জুসে এক চুমুক বসিয়ে স্ত্রীর পানে তাকালেন, বললেন, হৃদি না কি যেন নাম মেয়েটার, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয়নি, তবুও দেখতে গেলে, আমার নিষেধাজ্ঞা শুনলে না, গেলে, দেখলে, যা হবার হয়ে গেছে, ওসব এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। সে মুহূর্তে চেয়ারে আসন গ্রহণ করল ইরহাম। কর্ণকুহরে পৌঁছালো মায়ের কণ্ঠস্বর, শোনো না, মেয়েটা খুব মিষ্টি, ওকে আমাদের ইরুর সাথে খুব মানাবে।
মালিহার কথায় অমত পোষণ করলেন এজাজ সাহেব, দেখতে মিষ্টি হোক কিংবা তেতো, আমি যখন বলেছি ওটা বাদ দাও তখন বাদ দাও। নেক্সট ফ্রাইডে মিস্টার হক আসছেন সপরিবারে। ওনার মেয়ে সায়না উচ্চ শিক্ষিতা, বিউটিফুল, হাই সোসাইটি থেকে বিলং করে। ইরহাম চৌধুরীর স্ত্রী হিসেবে অমন কেউই পারফেক্ট, বুঝলে, কোনো হৃদি টিদি নয়। বাবার কথা মানতে ব্যর্থ ইনায়া, সে মলিন বদনে বাবা ভাইয়ের দিকে বার কয়েক তাকালো। তার যে ভাবি হিসেবে হৃদি আপুকে বেশ মনে ধরেছে, ওই সায়না তো আস্ত এক ময়দা সুন্দরী, ঢঙ্গি, ভাবি হিসেবে একদম বেমানান। ভাইয়া কোনো প্রতিবাদ করছে না কেন? শেষমেশ ওর ইচ্ছে পূরণ হলো। ফ্রুট জেলে আচ্ছাদিত পাউরুটিতে এক বাইট দিয়ে ইরহাম বলে উঠল, বলে কয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য রাজি করেছ, তাই বলে ক্যারেক্টারলেস, উগ্র স্বভাবের কাউকে বিয়ে করব এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না। এজাজ সাহেব তেতে উঠলেন এহেন মন্তব্যে। মুখ সামলে কথা বলো ইরহাম, কাকে ক্যারেক্টারলেস, উগ্র বলছো? সায়না মোটেও অমন মেয়ে নয়। ও কেমন সে সার্টিফিকেট না হয় আর দিলাম না, একটু খোঁজ নিলে নিজেই জানতে পারবে। শুধু এটা জেনে রাখো সায়না নামক কোনো আপদ কাঁধে বইতে আমি মোটেও ইচ্ছুক নই। বাবার দিকে না তাকিয়েই নিজস্ব মতামত পেশ করল ইরহাম। অতঃপর ভোজন সম্পন্ন করে ডাইনিং ত্যাগ করল। রাগে আর কোক্ত আভা ছড়িয়ে এজাজ সাহেবের মুখশ্রীতে। এতক্ষণে মুখ খুললেন রাজেদা খানম। উনি একমাত্র পুত্রের উদ্দেশ্যে বললেন, তোরা জামাই বউ কি শুরু করছোছ বল দেহি। পোলাটা বিয়া করমু না করছে এতগুলা বছর, শ্যাস যখন রাজি হইছে তোরা মায়া লইয়া টানাহে চড়া লাগাইছোছ, এমন কথা। মালিহা মৃদু স্বরে বলে উঠলেন, মা আমি তো, তুমি তো চুপ ইথাহ, ওই শানু মায়া কেমন তুমি জানো না? জানো তো, তাইলে চুপ কইরা থাকলা ক্যা? জামাইরে কইতে পারলা না ওই মায়া এই বাড়ির বউ হইবার যোগ্যতা রাহে না? মালিহা ভীত চাহনিতে স্বামীর পানে তাকালেন। এজাজ সাহেব রাগে ফেটে পড়লেন। এবার সকলের উদ্দেশ্যে বললেন, আমি এখানে সায়নার ক্যারেক্টার সার্টিফিকেট জানতে আসিনি। সবাই কান খুলে শুনে রাখো, এ বাড়ির বউ ওই সায়নাই হবে, অন্য কেউ নয়। নিজের বক্তব্য পেশ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব। প্রস্থান করলেন সেথা হতে। ইনায়া দুঃখী বদনে দাদির মুখপানে তাকালো। ও দাদি, ওই সায়না আপুকে ভাবি হিসেবে চাই না। সে কেমন তোমরা জানো তো? দাদি ইতিবাচক সম্মতি জানালেন। হ জানি, হুদা চিন্তা করিস না তো, দেহি কোথাকার জল কই গড়ায়। চিন্তিত বদনে কিছু ভাবতে লাগলেন উনি। ওনার কথায় একটু হলেও নিশ্চিন্ত হতে পারল মালিহা। ইনায়া। গোধূলি লগ্ন, আধারে তলিয়ে যাচ্ছে ধরণী। নিজস্ব রুমে বিছানায় হেলান দিয়ে বসে নিদিশা, হাতে চিপসের প্যাকেট, দৃষ্টি নিবন্ধ ওয়াল স্মার্ট টিভিতে। সহসা পাশে বসল এক রমণী। হকচকিয়ে গেল মেয়েটা। ডান পাশে তাকাতেই নজরে এলো রিদিপু। রিদিপু, তুমি? চিপসের প্যাকেটে হাত গলিয়ে একটি চিপস মুখে চালান করল হৃদি। হ্যাঁ আমি। এমন ভূত দেখার মতো চমকে গেলি কেন? বিনা কারণেই ঘামতে লাগলো মেয়েটা। চাচাতো বোনের এহেন আচরণ সূক্ষ্ম চাহনিতে অবলোকন করল হৃদি। আরেকটি চিপস মুখে পুরে বলল, এত ঘামছিস কেন? মনে হচ্ছে চুরি করে ধরা পড়েছিস। মেকি হেসে নিজেকে সামলানোর প্রয়াস চালালো নিদিশা। শুকনো ঢোক গিলে হাত দিয়ে বাতাস করার ভঙ্গিমায় বলল, খুব গরম পড়েছে কিনা তাই? আচ্ছা, আমি তো ভাবলাম কুচুটে কাকিমার মতো কথা লাগিয়ে এখন ধরা খাওয়ার ভয় পাচ্ছিস। তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়িয়ে আপত্তি জানালো নিদিশা। এই না না, আমি কিছু করিনি, আপুকে বলিনি, সত্যি বলছি।
হৃদি ওর দিকে খায়া ফালামু এমনতর চাহনিতে তাকিয়ে হঠাৎই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। মিষ্টি হাসি উপহার দিয়ে বোনের চুলে হাত বুলাতে বুলাতে বলল, নিদু সোনা, বড়দের কথায় কান দিতে নেই। ওকে, আরেকবার যদি এমন হয় তাহলে তোমার কলেজের পোল খুলতে আমার টাইম লাগবে না, ঠিক আছে? মিষ্টি কথার মাঝে লুকায়িত স্পষ্ট হু মকি শুকনো ঢোক গিলতে লাগল নিদিশা। বোনদের মধ্যে এই একজন হৃদিপু, বড় অয়ঙ্ক্রী আছে, কাউকে ভয়ডর পায় না। একবার হু মকি দিয়েছে মানে সে সত্যিই বিপজ্জনক অবস্থানে ঝুলছে। শেষমেশ তার কলেজের আকাম না ফাঁস হয়ে যায়, না বাপু না। সে আর আড়ি পাতবে না, সাধু হয়ে যাবে। ওসব আড়ি পাতা অন্যায়, পচা কাজ। সে তো গুড গার্ল, নিজেকে নিজেই বোঝালো মেয়েটা। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল, ডানে ফিরে চমকালো বেশ। হৃদি তার পাশেই আয়েশ করে বসে, দুপা ক্রস আকৃতি করে ওর চিপসের প্যাকেট দখল করে ওয়েব সিরিজ এনজয় করছে। বাহ, কি দ্রুত পরিবর্তন! কাচুমাচু করে নিদিশাও ওয়েবে মনোনিবেশ করল। তা লক্ষ্য করে মিটিমিটি হাসছে হৃদি। বোনটা বড় সরল, ভয়ের না দেখাতেই কেমন ভয় পেয়ে গেল। হাসি চাপিয়ে হৃদি সাসপেন্স থ্রিলার উপভোগ করতে লাগল। দিবাকরের আলোয় আলোকিত ধরিত্রী, প্রতিদিনের ন্যায় কাটছে সময়কাল। নিস্তব্ধ পরিবেশ সহসা কলিং বেলের শব্দে মুখরিত হল। একজন পরিচারিকা এগিয়ে গেল সদর দরজার পানে। দরজা উন্মুক্ত করে চমকালো, কেউ নেই, জনশূন্য দ্বার। পরিচারিকা এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে কাউকে পেল না। তাই দ্বার বদ্ধ করতে উদ্যত হতেই থমকে গেল। দরজার বাহিরে মেঝেতে রাখা এক বক্স। মোড়কে আবৃত বক্স দেখে পরিচারিকা ইতিউতি করে হাতে তুলে নিল। অক্ষর জ্ঞান জানা সে পড়তে পারল বক্সটি ইরহামের নামে এসেছে, তবে প্রেরকের নাম শূন্য। অদ্ভুত বক্সটি নিয়ে দ্বার বদ্ধ করল সে। অগ্রসর হতে লাগল মালিহার রুমের দিকে। তাকে জানানো দরকার এ বিষয়ে, তবে তা আর হলো না। রাজেদা খানমের ডাক শুনে মহিলাটি লিভিং রুমে কারুকার্য খচিত টেবিলের ওপর বক্সটি রেখে পা বাড়ালো রাজেদা খানমের রুমের দিকে। অদ্ভুত সে নামহীন পার্সেল পড়ে রইল টেবিলে। তমস্র রজনী, বিছানায় উপুর হয়ে শুয়ে মেয়েটি, দৃষ্টি নিবন্ধ ল্যাপটপের যান্ত্রিক পর্দায়। সেথায় প্রদর্শিত হচ্ছে এক মানব অবয়ব, পেশিবহুল পেটানো দেহ আবৃত শুভ্র পাঞ্জাবির অন্তরালে। বাতাসের তোপে স্বল্প এলোমেলো মসৃণ কেশ, নভনীল চক্ষু জোড়া কিছুটা আড়াল হয়েছে রিমলেস চশমার আড়ালে। হালকা চাপদারির উপস্থিতি তার শৌর্য, পুরুষালী মুখশ্রীর সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। অধরে লেটে দুর্বোধ্য হাসির রেখা, বলিষ্ঠ দেহ হেলান দিয়ে দাঁড়িয়ে নতুন ক্রয়কৃত গাড়ির দেহে। বছর পাঁচেক পূর্বের ফটো এটি, যা 5টি বছর পরও নারীমন কেড়ে নিতে সক্ষম, তোলপাড় সৃষ্টি করতে পারে কোমল হৃদয়ে। হৃদি বিমুগ্ধ চাহনিতে তাকিয়ে ল্যাপটপের পর্দায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফটোখানা। মিথ্যে লাজে রাঙ্গা হয়ে রাঙ্গাপরি রূপ ধারণ করছে। সে মুহূর্তে পাশে এসে শয্যা গ্রহণ করল কেউ। হকচকিয়ে গেল মেয়েটা। ডানে তাকিয়ে দেখতে পেল নীতি, ওর দিকে দাঁত কেলিয়ে হাসছে। কি বনু, 109তম ক্রাশকে গিলে খাওয়া হচ্ছে। মিথ্যে রাগ প্রকাশ করল মেয়েটা। হোয়াট ইজ গিলে খাওয়া? সুন্দর করে বল। ক্রাশকে দেখে বিমুগ্ধ হচ্ছিলাম। নীতি সুরে সুরে ব্যঙ্গ করে বলল, ওরে আমার বিমুগ্ধ রে, দিনরাত কতবার বিমুগ্ধ হস। তোর তো আবার বিমুগ্ধ হওয়ার লোকের অভাব নেই। আজ রণবীর সিং, কাল আরমান মালিক, তো পরশু রণবীর কাপুর, এখন আবার দেশীয় প্রোডাক্ট ইরহাম চৌধুরী। ইরহামের ফটোতে দৃষ্টি নিবন্ধ করে হৃদি বলে উঠল, তাতে তোর কি রে? সুন্দর পুরুষে ক্রাশ খাওয়া মেয়েদের জন্মগত অধিকার।
বুইন আমার, তোর এই নয়া অধিকার সম্পর্কে মানবাধিকার কমিশন এখনো জানে না, তাগো তো জানা দরকার যে হৃদি শেখ নামক এক ক্রাশ বা গলি নয়া অধিকার আবিষ্কার করছে। ভেঙচি কাটল মেয়েটা, তা লক্ষ্য করে হাসল নীতি। সে মুহূর্তে বাহির হতে শোনা গেল ফারহানা কণ্ঠস্বর। হৃদি, নীতি, তোরা কোথায়? খেতে আয়। চাচির কণ্ঠ শুনে তড়িৎ উঠে বসল নীতি, হৃদির পিঠে চাপড় মেরে বলল, ওই মায়া ওঠ, চাচি খেতে ডাকছে। না গেলে ক্রাশের বদলে ধুমতানা মা, ইর খাওয়া লাগবে, ওঠ ওঠ। বিরক্ত হয়ে ল্যাপটপের শাটার অফ করে উঠে বসল হৃদি। শান্তিতে ক্রাশকে দেখতেও দেয় না। ধাত দু বোন কক্ষ ত্যাগ করে ডাইনিং এ পা বাড়াল। বদ্ধ দ্বার ঠেলে অন্ধকারে নিমজ্জিত কক্ষে প্রবেশ করল ক্লান্ত মানব। সুইচবোর্ড স্পর্শ করে আলোকিত করল গোটা কক্ষ। ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। বা হাত নামিয়ে রিস্ট ওয়াচ পকেট হতে মোবাইল ওয়ালেট বের করে রাখল। অতঃপর রিমলেস চশমা খুলে রাখল। পাঞ্জাবির বোতাম উন্মুক্ত করতে করতে পা বাড়ালো কাবার্ড এর দিকে। হঠাৎ থমকে গেল, পিছু ঘুরে তাকালো ইরহাম। বিছানার এক পাশে রাখা মোড়কে আবৃত বক্সটি দেখেই ভ্রু যুগল কুঞ্চিত হল। পাঞ্জাবির বোতাম সবগুলো উন্মুক্ত করে পা বাড়ালো সেদিকে। বিছানার ওপর থাকা বক্সটি হাতে নিল। প্রেরকের নামহীন পার্সেল দেখে বদল এলো চেহারায়। হঠাৎই বক্স হাতে কক্ষে অবস্থিত ছোটখাটো বিন এর দিকে এগিয়ে গেল। বক্সটি ফেলে দিল বিন এ। অতঃপর কাবার্ডের ধারে অগ্রসর হল। পোশাক নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা। লিভিং রুমে টিভির পর্দায় ধ্যান জ্ঞান একত্রিত করে বসে মালিহা। বিপরীত দিকের সোফায় বসে মোবাইল স্ক্রুল করছে ইনায়া। হঠাৎই মালিহা ভিন্ন অবতার ধারণ করলেন। অতি দুঃখে জর্জরিত হয়ে বলতে লাগলেন, বিবাহযোগ্য এক বাচ্চার বাপ হয়ে ঋদ্ধিও বিয়ে করে ফেলছে। করল না শুধু আমার ইরু। এই দুঃখ নিয়ে বুড়ো বয়সে কোথায় যাই? তবে কি আমার কপালে পুত্রবধূর সেবাযত্ন লেখা নাই? ইরহাম চুলে হাত বুলিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। মায়ের কথাবার্তা ঠিক কানে পৌঁছাচ্ছে, তবুও সে কোনরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করল না। চুপচাপ নামতে লাগল। তবে ইনায়া চুপ থাকতে পারল না। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে বসল, ঋদ্ধি, এ আবার কে? চেনা পরিচিত কেউ? আরে ঋদ্ধি, আমাদের ঋদ্ধি। আরে মা, কোন ঋদ্ধি? চিনতে পারছি না তো। মালিহা অসন্তুষ্ট হয়ে বললেন, চিনবি কি করে? দিনদুনিয়ার কোনো খোঁজখবর রাখিস? ইনায়া ছোট ছোট চোখ করে মায়ের পানে তাকালো। এতে মালিহা মুখ খুললেন, ঋদ্ধিকে চিনলি না? আরে ঋদ্ধিমান সিংহ রায়, গাঁটছড়ার হিরো। হতবিহ্বল ইনায়া মায়ের পানে বিস্ফোরিত নয়নে তাকিয়ে। শেষমেশ গাঁটছড়া সিরিয়ালের হিরোর সাথে ভাইয়ার তুলনা? ভাইয়া শুনলে তো? ইনায়া আশপাশে সতর্ক দৃষ্টিতে তাকালো। ইরহাম নেই। এসব অহেতুক কথাবার্তা শোনার মতো সময় তার নেই। সে নিজ গন্তব্যে বেরিয়ে পড়েছে। হাঁফ ছেড়ে বাঁচল মেয়েটা। ভাগ্যিস ভাইয়া কিছু শোনেনি, নাহলে কি যে বলতো। আধারে নিমজ্জিত চারিদিক। কর্ম ব্যস্ততা সেরে ঘরে ফিরছে মানুষজন। রায়হান সাহেব এবং ছোট ভাই রাশেদ সাহেবও ফিরে এলেন। রাতের ভোজন সম্পন্ন করে দু ভাই কথা বলছিলেন লিভিং রুমে। সে মুহূর্তে সেথায় উপস্থিত হল রাইসা। রায়হান সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু, কিছু কথা বলার ছিল। মিস্টার চৌধুরীর সঙ্গে ঋদুর বিয়েটা দিও না আব্বু। রাইসার কথা শুনে হতবাক রায়হান সাহেব। উনি বিস্ময় ভাব এড়িয়ে বড় কন্যাকে প্রশ্ন করে বসলেন, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? রাইসা নম্র স্বরে বলল, আমি ভুল কিছু বলেছি কি আব্বু? মিস্টার চৌধুরী আমাদের ঋদুর জন্য পারফেক্ট ম্যাচ না। ঋদু আরো বেটার ডিজার্ভ করে।
রাশেদ সাহেব বলে উঠলেন, এমন করে বলছো কেন মা? ইরহাম চৌধুরী যথেষ্ট ভালো একজন মানুষ, তার কোনো ব্যাড রেকর্ড নেই, চারিত্রিক গুণাবলী নজরকাড়া, জনসেবায় তার জুরি মেলা ভার। এমন সময়ে সেথায় উপস্থিত হলেন ফারহানা এবং নাজরিন, হৃদির মা ও ছোট চাচি। তারাও শুনতে লাগলেন রাইসার বক্তব্য। কিন্তু চাচু, সে রাজনীতি করে, রাজনীতিবিদদের আর যাই হোক না কেন চরিত্র ভালো হয় না, এদের আপাদমস্তক মুখোশের আড়ালে লুকায়িত। ইরহাম চৌধুরী নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। রায়হান সাহেব গম্ভীর স্বরে বলে উঠলেন, রাজনীতি মানেই খারাপ এমন ধারণা পোষণ করো না, সব পেশাতেই ভালো মন্দ দুই থাকে। রাইসা দৃষ্টি নত করে কোমল স্বরে বলল, আব্বু, হৃদু বেটার কাউকে ডিজার্ভ করে, ওই লোকটা রাজনীতি করে, জীবনভর ঝামেলা, অশান্তি, সামনে সে ইলেকশনে দাঁড়াচ্ছে শুনলাম, এমন একজনের সাথে আমাদের হৃদু কেমন করে, তার চেয়ে বরং ফাহিম বলছিল। রায়হান সাহেব হাতের ইশারায় থামতে বললেন। চুপটি করে গেল রাইসা। উনি বললেন, আমি এখনো এই সম্বন্ধে হা বা না বলিনি, তাদের থেকে সময় চেয়েছি, ভালো করে খোঁজখবর নিচ্ছি, তোমরা তোমাদের আব্বুকে বিশ্বাস করো তো? রাইসা হা সূচক মাথা নাড়ল। তাহলে ভরসা রাখো, তোমাকে যেমন সুপাত্রে দান করেছি তোমার ছোট বোনকেও তাই করব। বলবার মতো আর কিছু রইল না। অগত্যা চুপচাপ আশাহত হয়ে সেথা হতে প্রস্থান করল রাইসা। ফারহানা এবং নাজরিন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন, বুঝতে পারছেন না ঠিক কি হতে চলেছে। অন্ধকারাচ্ছন্ন কক্ষটির দাড়ি বিছানার ঠিক মধ্যিখানে শায়িত এক রমণী। কাঁথার অন্তরালে লুকায়িত তার আপাদমস্তক। সে মুহূর্তে কক্ষের দ্বার উন্মোচন করে ভেতরে প্রবেশ করলেন ফারহানা। মেয়েকে ডাকতে ডাকতে পৌঁছে গেলেন বাতায়নের ধারে, দুহাতে ভারী পর্দার পাল্লা ঠেলে বিভক্ত করে দিলেন। স্বল্প সময়ের মধ্যেই ভানু র কিরণে আলোকিত হয়ে উঠল কক্ষটি, তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ঘুমন্ত কন্যার। ফারহানা বিরক্ত হয়ে মেয়ের পানে এগিয়ে গেলেন, মাথা হতে সরিয়ে দিলেন কাঁথা, বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে ওপাশ ফিরে শুয়ে পড়ল হৃদি, এলোকেশে লুকায়িত তৈলাক্ত মুখখানি। হৃদু, এই হৃদু, কটা বাজে খেয়াল আছে? ভার্সিটি যেতে হবে না, ওঠ বলছি। বিরক্ত হয়ে উঠলেন ফারহানা। হৃদি ঘুম ঘুম কণ্ঠে বলল, যাব। আর কখন যাবি? 1 ঘন্টা বাদে ক্লাস, ওঠ বলছি। পিঠে ধাক্কা দিয়ে মেয়েকে ডাকতে লাগলেন। অসন্তুষ্ট হয়ে আঁখি মেলে তাকালো হৃদি, থেমে থেমে শুধালো, কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন? ঘুমাতে দাও না? রাতভর ঘুমিয়েছিস তাতে হয়নি, ওঠ এবার, রেডি হয়ে ভার্সিটি যা। পড়ালেখা তো পুরো চাতারা চিহ্ন অঙ্গায়, শুধু শুধু বাবার টাকাগুলো নষ্ট করছিস। মায়ের কথায় ভ্রুক্ষেপ না করে দেয়ালঘড়িতে চোখ বুলালো মেয়েটি, হকচকিয়ে তৎক্ষণাৎ বিছানা ত্যাগ করল। ওহ শিট, এতগুলো বেজে গেছে। এলোমেলো বিছানা তেমন রূপে ফেলে রেখেই তোয়ালে এবং পোশাক নিয়ে ওয়াশরুমের পানে ছুটল সে। ফারহানা মেয়ের কাণ্ডে পুরো অসন্তুষ্ট, কোনো সময় জ্ঞান নেই। একে নিয়ে কি যে করবেন। স্বল্প সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো হৃদি। তড়িঘড়ি করে দাঁড়ালো সমতল আরশির সম্মুখে, দক্ষ হাতে দীঘল কেশে চিরুনি চালনা করে, কেশের সম্মুখ ভাগ ক্ষুদ্র বিনুনি করে হেয়ার পিনে আবদ্ধ করে নিল। ব্রেইডেড সাইড স্ট্রান্ড প্রস্তুত, মুখশ্রীতে মানানসই কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, মায়াবী আখি যুগল অঙ্কিত হল কাজল কালো রেখায়, ওষ্ঠাধরে লিপ লাইনারের প্রলেপ, বা হাতে গলিয়ে নিল লেডিস ওয়াচ। প্রস্তুত সে, পরনে তার কৃষ্ণবর্ণ সালোয়ার কামিজ, সাথে প্রিন্টেড দোপাট্টা। দোপাট্টাটি দেহের উপরিভাগে জড়িয়ে দ্রুত পায়ে টেবিলের কাছে পৌঁছে গেল, কাঁধে জড়িয়ে নিল ব্যক্তি, অতঃপর তড়িঘড়ি করে কক্ষ হতে বেরিয়ে এলো।
ফারহানা ব্রেকফাস্ট করার কথা বললেও শুনল না মেয়েটি। হাতে সময় নেই, দ্রুত পায়ে অ্যাপার্টমেন্ট হতে বেরিয়ে এলো, বড় বড় কদম ফেলে পৌঁছে গেল লিফটে। সেথায় প্রবেশ করে ঘন শ্বাস ফেলল। উফ, কি তাড়াহুড়ো! রোজ রোজ এমনটি হয়, ব্যতিক্রম আর হয় না। এ যেন বহু পুরনো অবিচ্ছেদ্য এক অভ্যেস। ভার্সিটি সংলগ্ন সড়কে অবস্থিত একাধিক ফুড স্টল, রয়েছে ফুচকা, ঝালমুড়ি সহ রকমারি ফুড আইটেম। ওরা 7 জন হাসিঠাট্টা করতে করতে ভার্সিটি প্রাঙ্গণ ত্যাগ করে বেরিয়ে এলো। পৌঁছে গেল পুরনো ডেরা পলাশ মামার ফুচকা স্টলে। গিয়েই হৃদি ফুচকা অর্ডার করল। মামা, 7 প্লেট ফুচকা, 5টা ঝাল ঝাল আর 2টো ঝাল কম। তাই তো, 40 পলাশ মামা একগাল হেসে বললেন, পুরনো কাস্টমার কিনা, খুব ভালো করেই চেনেন, ওদের প্রয়োজন বোঝেন। হৃদি হাসি মুখে সম্মতি জানালো। কারেক্ট আছে মামা, এই 2 ছা গলের জন্য ঝাল কম দিয়ে ফুচকা দাও, এরা তো আবার ঝাল খাইলেই টালমাটাল। সশব্দে হেসে উঠল বন্ধুরা। নাবিল এবং সাবিত তৎক্ষণাৎ আপত্তি জানালো। নাবিল বলল, ফাও কথা বলবি না রিদু, আমরা কি তোগো মতো রাতারা চিহ্ন খস যে ঝাল খাইয়া লাল হইয়া যাব। নাদিরা ওকে শুধরে দিল। ও এ লিঙ্গ ঠিক করে কথা বল, রাখস কি রে, বল রাক্ষসী। নাদিরার কথায় তেতে উঠল নাবিল। ওর কেশের একাংশ টেনে দাঁতে দাঁত চেপে বলল, লু তারা চিহ্ন ইচ্ছা মায়া, লিঙ্গ ঠিক কইরা কথা কমু মানে কি, হু। নাদিরা তৎক্ষণাৎ জিভ কাটল। নাবিল ব্যতীত বাকিরা সমস্বরে হেসে চলেছে। নাদিরা মেকি হেসে বলল, হে হে, ও ইজ স্লিপ অফ টাং। নাবিল বিড়বিড় করে ওর কেশ মুঠোমুক্ত করল। আস্তে ধীরে ওকে কটা গালমন্দ করল নাদিরা। সাবিত বন্ধুকে টিজ করে বলল, দোস্ত উগলা ঠিক কইরা কথা বলবা, ঠিক আছে। ধোপাদপ পিঠে কয়েক ঘা লাগিয়ে দিল নাবিল। সাবিত নিজেকে বাঁচানোর চেষ্টা করবার পাশাপাশি হেসে চলেছে। তন্মধ্যে ফুচকা হাজির। হৃদি পরিস্থিতি সামাল দিতে বলল, এই যে কুস্তিগির গণ, বাহুবলীর চেলা, কুস্তি পড়ে করিস, আগে ফুচকা খেয়ে শক্তি সঞ্চয় কর। নাবিল ধমক দিয়ে বলল, রাখো তো তোর ফুচকা। ইভা বলে উঠল, রাখতে যাব কেন, তার চেয়ে বরং খেয়ে নি। বলতে না বলতেই নাবিলের ফুচকায় আক্রমণ। নারীগণ ওর ভাগের ফুচকালু টপাট করে খেয়ে নিল। নাবিল শুধু চেয়ে চেয়ে দেখল এক ঝাঁক রাক্ষসীর কাণ্ড। ফোনালাপে লিপ্ত মানব বেরিয়ে এলো কফিশপ হতে। কর্ণকুহরে ঠেকে মুঠোফোন। কয়েক কদম অগ্রসর হয়েই রাস্তার ধারে পার্ককৃত গাড়ি। ইরহাম ফোনে কথা বলতে বলতে ডান হাতে ড্রাইভিং সিটের ডোর উন্মুক্ত করল। যেই না ভেতরে প্রবেশ করবে সহসা নজরবন্দি হল রাস্তার ওপারে। নভনীল স্কাই ব্লু চক্ষুজোড়া স্থির হল এক ললনায়। প্লেটে রাখা ফুচকা অতি তৃপ্তির সহিত খেয়ে চলেছে সে ললনা। মাঝে মধ্যে হাতে থাকা ফুচকা বেজার মুখ ছেলেটির মুখে সামনে ধরে আবার নিজেই মুখে পুরে নিচ্ছে। চক্ষু বন্ধ করে উপভোগ করছে টক টক স্বাদ। আহা, সে কি তৃপ্তিময় স্বাদ! চক্ষু মেলে শুভ্র দন্ত বের করে ঝলমলে হাসিতে মুখরিত হচ্ছে সে ললনা। ইরহাম এক লহমায় মোহাচ্ছন্ন হল। কি গাড়ির হর্নের শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই মানুষটি জাগতিক হুঁশ ফিরে পেল। ফোনালাপ সমাপ্ত করে সংযোগ বিচ্ছিন্ন করল। পাঞ্জাবির পকেটে মোবাইল পুরে বসল চালকের আসনে। পেশিবহুল পেটানো দেহ আবদ্ধ করে নিল সিট বেল্টে। অতঃপর সুদক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে প্রস্থান করল সেথা হতে। রাস্তার ওপাশে অবস্থিত ললনা টেরও পেল না তার অন্যতম ক্রাশের উপস্থিতি। জানলে না জানি কি করত। আনন্দে আত্মহারা মিসেস মালিহা। ওনার অধরে লেপ্টে খুশির ছোঁয়া।
উৎফুল্ল চিত্তে শাশুড়ি মা এবং কন্যার মাঝে মিষ্টি বিতরণ করছেন। উনি করবেন না? ওনার একমাত্র পুত্র ইরু অবশেষে বুঝি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। খুশি মনে একটি মিষ্টি মুখে পুরে উনি শাশুড়ি মায়ের পাশে সোফায় বসলেন। রাজেদা খানম মৃদু হেসে বললেন, তো মায়া পক্ষ রাজি হইয়া গেছে? জি মা। আলহামদুলিল্লাহ। মিয়া বিবি রাজি। এখন শ্বশুর শ্বশুর কোনো আকাম কুকাম করণের আগে আমগো কিছু করা দরকার, নইলে ওই শিনু মায়া আমার নাতির কান্ধে ঝুইল্লা পড়ব। মালিহা হঠাৎই চিন্তিত হয়ে পড়লেন। মা, আপনার ছেলে তো রাজি না, তাহলে এবার কি করব? ভাই সাহেব তো মতামত দিয়ে দিয়েছেন, এখন ইরুর বাবা যদি বেঁকে বসে, তখন কি হবে? বেহুদা চিন্তা কইরো না তো বৌমা, আমি এখনো জীবিত আছি, মরি নাই। তোমার জামাই আর যাই হোক আমার মুহের ওপর কথা কইতে পারবো না, এইডা নিশ্চিত থাহো। উচ্ছ্বাস প্রকাশ করল ইনায়া। দাদি ও দাদি, তাহলে সত্যি সত্যি ভাইয়ার বিয়েটা আমরা খেতে চলেছি, এটা আসলেই আমাদের তাকদিরে ছিল। দাদি হেসে বললেন, হরে বুইন, এইডা ভাগ্যে আছিল। তো বিয়ার আয়োজন শুরু করি দাও। হ্যার আগে তো বিয়ার তারিখ ঠিক করতে হইব। পুত্রবধূর পানে তাকিয়ে, এক কাম করো বৌমা, আইজ রাইত এজাজ আইলে ওরে আমার রুমে পাড়ায়ও, কথা আছে। মালিহা হাঁ সূচক মাথা নাড়লেন। তবে চিন্তার পাহাড় গড়ে উঠছে মন মাঝারে, না জানি কি হবে। তমস্র রজনী, আনন্দাঙ্গন এর লিভিং রুমে থমথমে পরিস্থিতি বিরাজমান। এজাজ সাহেব সকলের মধ্যমণি হয়ে বসে, উপস্থিত জন নতুন মুখ, মালিহার ভ্রাতা জহির সাহেব এবং তার পত্নী পল্লবী, একমাত্র অনুপস্থিত ইরহাম। বরাবরের মতোই জহির সাহেব বোঝার চেষ্টা করছেন বোন জামাইয়ের মনোভাব। এমন এক সংবাদে সে ঠিক কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করবে, বেশি রাগারাগি করবে কি? নীরবতা ভঙ্গ করে রাজেদা খানম বলে উঠলেন, আমি আগেই কইছিলাম ওই মায়া আমার দাদুভাইয়ের লেইগা সঠিক না, মিলল তো। এজাজ সাহেব দৃষ্টি অবনত করে বসে, উনি ভাবতেও পারছেন না দুদিনের ওই মেয়েটি কি করে তাকে অপমান করতে পারে। শেষমেশ উনি কিনা পুচকে এক মেয়ের কাছে কথা শুনছেন, হওয়ার ছিল। ভাগ্যিস উনি বিবাহ সম্পর্কিত বিষয়ে কথা বলার জন্য মিস্টার হককে কিয়ৎক্ষণ পূর্বে কল করেছিলেন। তাই তো ফোনের অপর প্রান্ত হতে উগ্র মেয়েটির আসল রূপ জানতে পারলেন। নইলে তো অতল গহ্বরে ডুবে থাকতেন সর্বদা, নিজ হাতে ধ্বংস করে দিতেন একমাত্র পুত্রের বিবাহিত জীবন। শায়নার বফ রয়েছে, সে বফ ব্যতীত অন্য কাউকে চায় না, বিয়ে তো বহু দূরের কথা। তাই তো ফোনের অপর প্রান্তে এজাজ সাহেবের উপস্থিতি অনুধাবন করে বাবার কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে যা নয় তাই বলে অপমান করল, প্রকাশ করল স্বরূপ। তাতেই স্তব্ধ এজাজ সাহেব। শায়না মেয়েটির সুন্দর মুখশ্রীর আড়ালে এমনতর বিশ্রী রূপ লুকিয়ে আছে। ছি! রাজেদা খানম পুনরায় বলে উঠলেন, ওই শানু মনুর কথা এখন ভুইল্লা যা বৌমা। ইনু দিদিভাইয়ের নাকি রিদিরে খুব পছন্দ হইছে, লাগলে তুইও খোঁজ খবর নে, ভালো মনে হইলে ওইডাই নির্বাচন কর। হুঁছোছ কি কইলাম? এজাজ সাহেব ভালোমন্দ কিচ্ছুটি বললেন না, নিঃশব্দে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, প্রস্থান করলেন সেথা হতে। মালিহা চিন্তিত বদনে স্বামীর গমন পথে তাকিয়ে, কিছু একটি ভেবে উনিও সোফা ত্যাগ করে উঠে দাঁড়ালেন, পিছু নিলেন স্বামীর। আধার রাত্রি, বাতায়ন গলিয়ে কক্ষে প্রবেশ করছে হিমেল হাওয়া। বিছানায় শুয়ে মোবাইল স্ক্রুল করছিল হৃদি। সহসা কোলে অনুভব করল আদুরে শরীর, ছোট দুটো হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, বড় আদরমাখা কণ্ঠে ডেকে উঠল, লিদু। উচ্ছ্বাস পরিলক্ষিত হল মেয়েটির মুখ জুড়ে। মোবাইলটি পড়ে রইল বিছানার নরম আবরণে। কোমল দুহাতে ছোট দেহটিকে নিজের বুকে জড়িয়ে নিল হৃদি।
ফারিজা বুড়ি, 4 বছর বয়সী বাচ্চা মেয়েটি উৎফুল্ল হয়ে ছোট ছোট দুহাতে খালামণির গলা জড়িয়ে ধরল, আরও একবার আদর মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল, লিদু। হৃদি চটাপট ওর ফুলো ফুলো কপলে গাঢ় চুম্বন এঁকে দিল, উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আমার বুড়ি মা, কখন আসছো? মাত্র তাই। হাসূচক মাথা নাড়ল বাচ্চাটি। হৃদি হাসিমুখে ওকে কোলে তুলে বিছানা ছেড়ে নেমে এলো, হাঁটতে হাঁটতে ড্রেসিং টেবিলের কাছে পৌঁছে গেল, ড্রয়ার উন্মুক্ত করে বের করল কিটক্যাট, সেটি আদরের ভাগ্নির হাতে দিল। খুশিতে গদগদ হয়ে হৃদির গালে চুমু দিল বাচ্চা মেয়েটি, হেসে উঠল দু জনে। হৃদি ওর কিটক্যাট মুক্ত করে মুখের সামনে ধরল, আনন্দিত বদনে কিটক্যাট খেতে লাগল ফারিজা। ঠিক সে মুহূর্তে উচ্ছ্বসিত বদনে এক প্রকার ছুটে কক্ষে প্রবেশ করল দুই বোন, নীতি এবং নিদিশা। হৃদি এবং ফারিজা এহেন আচরণে যার পরানাই অবাক। আস্তে, ব্রেক মা, এমন দৌড়াদৌড়ি করছিস কেন? পাতারা চিহ্ন গলা সারে ধাওয়া করছে নাকি? নীতি কোনরূপ বাক্য ব্যয়বিহীন ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। হৃদি অবাক চাহনিতে তাকিয়ে, বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে। এরা হঠাৎ করে এত খুশি কেন? নীতি এতটাই খুশি যে আনন্দে আটখানা হয়ে বলতেই পারছে না। তখন নিদিশা মুখ খুলল, হৃদিপু ও আপু, তোমার বিয়ে। আনন্দের বহিঃপ্রকাশ করতে লাফ দিয়ে উঠল নিদিশা। বিস্মিত হৃদির মুখ নিঃসৃত হল। বিয়ে? হ্যাঁ বিয়ে। পরিবারের সদস্যরা আজ একত্রিত হয়েছে। কিয়ৎক্ষণ পূর্বে চৌধুরী বাড়ির সঙ্গে ফোনালাপে লম্বা কথোপকথন হল। নির্বাচন করা হল ইরহাম চৌধুরী এবং হৃদি শেখের বিবাহের তারিখ। সামনের মাসের 12 তারিখ পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চলেছে দুজনা। হাতে মাত্র 1.5 মাসের মতো সময়। বাগদান শীঘ্রই সম্পন্ন হতে চলেছে, অতঃপর অল্প কিছুদিনের ব্যবধানে বিবাহ। নীতি এবং নিদিশা খুশিতে আত্মহারা হয়ে বোনকে জড়িয়ে ধরল। ফারিজা কিটক্যাট খেতে খেতে তাকিয়ে, খালামণিদের এত খুশির কারণ তার ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হল না। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিটক্যাট খেতে লাগল। বিবাহের মতো এমন অনুভূতিময়, আবেশিত বিষয়ে প্রকৃত রূপে লাজে রাঙা হতে পারল না হৃদি। বোনেদের আচরণে লাজুক অভিব্যক্তি প্রকাশ করল বটে, তবে তাতে ছিল মিথ্যার মাত্রা বেশি। কেমন মিথ্যে লাজুকতা! সে যে বরাবরই বিবাহ নিয়ে আগ্রহী। পড়ালেখা ভালো লাগে না, বিয়ে-শাদী করে বরের সাথে চমৎকার জীবন কাটাবে, যেখানে শুধু সুখ আর সুখ। কম বয়সী অন্যান্য অনেক মেয়ের মতো হৃদিও কল্পনাপ্রবণ, বাস্তবতার চেয়ে কল্পনায় বিশ্বাসী। তাই তো উচ্চ মাধ্যমিক হতে বিয়ে নামক ফ্যান্টাসি নিয়ে জীবন অতিবাহিত করে এসেছে, অপেক্ষা করেছে সেই কল্প পুরুষের জন্যে। অবশেষে তার বিয়ে নামক ফ্যান্টাসি পূরণ হতে চলেছে। তবে বিয়ে মানে কি সত্যিই শুধু সুখ আর সুখ? বাস্তবতা যে ভিন্ন কিছু। সেখানে সে তো একজন দেশপ্রেমিক, রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনে জোড়াতে চলেছে। খুব সহজ হবে কি সে পথচলা? তমসায় আচ্ছাদিত ধরনী, স্টাডি রুমে নিজস্ব কর্মে লিপ্ত ইরহাম, পাশেই চেয়ারে বসে তাইফ অবলোকন করে চলেছে বন্ধুর প্রতিটি কর্ম। সহসা নীরবতা ভেদ করে তাইফ বলে উঠল, তোর মতো স্বার্থপর বে-ঈমান বন্ধু আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। হাতে থাকা কাগজে দৃষ্টি স্থির হল। এক পলক তাইফের পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। তাতে তাইফ আরো অসন্তুষ্ট হল। সাতারা চিহ্নলা, 2 দিন পর এনগেজমেন্ট, আর আজকে আমি খবর পাই তুই কেমন বন্ধু রে? 5টা না 10টা না, একমাত্র বন্ধু হই, তার ওপর এমন অন্যায় অবিচার! তোর ওপর শাপ লাগবে রে শাপ! ইরহাম গম্ভীর স্বরে বলে উঠল, ওভার অ্যাক্টিং করার মতো কিছুই হয়নি।
তেতে উঠল তাইফ, কি আমি ওভার অ্যাক্টিং করতাছি? সাতারা চিহ্ন তুই এক পিস বটে। এনগেজমেন্ট, বিয়া, হানিমুন সব সাইরা তারপর পোলামাইয়া নিয়া হাজির হইতি, দাঁত কেলাইয়া বলতি মিট ইউর ভাতিজা, তোরে বুঝি আমি চিনি না। হু, নামমাত্র বিয়ে নিয়ে অত মাতামাতি করার কি আছে? নামমাত্র বিয়ে, তুই কি রেহা? আন্টির কাছে শুনলাম সুন্দরী কচি মায়া বিয়ে করতাছছ, এরপরও মিয়া ভাব নিয়া থাকবা, চুপ করবা না। সুন্দরী কচি মায়া কথাটা কর্ণকুহরে বড় বিতারা চিহ্ন শাক্ত ঠেকল। লহমায় গবগ করে উঠল শিরা উপশিরা, নভনীল চক্ষু জোড়ায় অবর্ণনীয় ক্রোধ ফুটে উঠল বুঝি। রিমলেস চশমার অন্তরালে লুকায়িত আখি যুগল নিবন্ধ হল বন্ধুর পানে, অতি গম্ভীর স্বরে বলে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, একটা মেয়েকে নিয়ে কথা বলছিস, ভুলে যাস না। দুর্বোধ্য হাসল তাইফ, ইতিবাচক মাথা নেড়ে বলল, ওকে ওকে, এবার বল এনগেজমেন্টে কি পরবি, কি নিয়েছিস? কোনরূপ জবাব না দিয়ে কর্মব্যস্ত ইরহাম মাথা চাপড়ে শোক প্রকাশ করল বন্ধু তাইফ। হায় রেপো রা কপাল, তুই আমার বন্ধু হইলি কেমনে? হা। সুখনির অ্যাপার্টমেন্টের পার্টি হলরুমে আজ জাঁকজমকপূর্ণ আয়োজন, প্যাস্টেল রঙের বিভিন্ন শেড একত্রিত করে নির্মল কমনীয়তা তৈরি হয়েছে। শুভ্র রঙা আকর্ষণীয় বড় সোফাটির পেছনে ব্যাকড্রপ, সেথায় প্যাস্টেল শেড, সাথে হালকা কিছু রঙের স্পর্শ এবং কিছু গাঢ় সবুজ পাতার সংস্পর্শে মণিমুগ্ধকর আয়োজন। লম্বা মোমবাতি এবং বাতি বাগদান মঞ্চে সোফার দুপার্শ্বে সৌন্দর্য বর্ধন করে চলেছে। বেশ কিছু বৃত্তাকার ঝুলন্ত লণ্ঠন সোফার উপরাংশে শোভা পাচ্ছে। সে এক নজরকাড়া আয়োজন। পার্টি হলের একাংশে দাঁড়িয়ে ইরহাম, সাথে বন্ধু তাইফ এবং হবু ভাইরা ভাই ফাহিম, তারা কথোপকথনে লিপ্ত। ইরহাম শুধু হুহা করে তাল মেলাচ্ছে, বড় গম্ভীর মানুষ কিনা। ফাহিম হাসিমুখে ছোট ভাইরাকে বলল, ইরহাম ভাই, মাশাআল্লাহ, তোমাকে সেই হ্যান্ডসাম লাগছে। আশপাশে দেখো, অসংখ্য নারীমন তোমাতেই নিবন্ধ। তাইফ হেসে উঠল, বলল, যা বলেছেন ভাই, বরাবরই এ ব্যাটা মেয়েদের ক্রাশ ম্যাটেরিয়াল, তবে কখনো কাউকে পাত্তা দেয়নি, তাই তো আজ এই দুরবস্থা। বুড়ো বয়সে বিয়ে করতে আসছে। ইরহাম তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করতেই থতমত খেল তাইফ, তড়িঘড়ি করে কথা ঘুরিয়ে ফেলল। তখনই কল এলো ইরহামের। সে ওখান হতে সরে গিয়ে দাঁড়ালো এক ফাঁকা স্থানে, রিসিভ করল কল, গুরুগম্ভীর কথোপকথনে লিপ্ত হয়ে গেল। সহসা সকলের ফুসুর এ ব্যাঘাত ঘটল। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে তাকালো পিছু ঘুরে, তাতেই অঘটন ঘটে গেল। নভনীল চক্ষু জোড়া নিবন্ধ হল এক অপরূপায়। হালকা পিচ রঙা এমব্রয়ডারিকৃত সিল্কের লেহেঙ্গা, যার আবরণে স্টোন ওয়ার্ক অতি সুন্দর রূপে ফুটে উঠেছে। দীঘল কালো কেশ মুক্ত হয়ে পৃষ্ঠদেশে ছড়িয়ে, আকর্ষণীয় দোপাট্টাটি শালীনতার সহিত দেহের উপরিভাগ আবৃত করে রেখেছে। গৌর বর্ণের মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর মানানসই প্রলেপ। বাঁ হাতে এক জোড়া বালা, ডান হাতে সরু ব্রেসলেট, কান ও গলদেশে মানানসই গহনার উপস্থিতি। অসাধারণ লাগছে। ডানে রাইসা এবং বায়ে ইনায়া, দুজনের মধ্যমণি হয়ে এগিয়ে আসছে হৃদি, যার প্রতিটি পদচারণায় আলোড়ন সৃষ্টি হচ্ছে এক কাঠিন্যতায় মোড়ানো হৃদয়ে। বর্ধিত হচ্ছে বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটির স্পন্দন। নভনীল চক্ষু জোড়ায় অসীম মুগ্ধতা বিরাজমান, প্রাকৃতিক নিয়মেই লাজুকতা ঘিরে ফেলল মেয়েটিকে। সকলে চক্ষু বাঁচিয়ে তার অবাধ্য নয়ন জোড়া খুঁজতে লাগল ক্রাশরূপী কল্প পুরুষটিকে।
কেমন রূপে আজ হাজির হয়েছে সে, বড়ই সুদর্শন বুঝি। বেশি অপেক্ষা করতে হলো না, ভিড় এড়িয়ে বাগদান মঞ্চের কাছাকাছি পৌঁছে গেল বিমোহিত মানব। সহসা তার পানে অবাধ্য মায়াবী একজোড়া আঁখি নিবন্ধ হল। ধক করে উঠল বক্ষ মাঝারে, ফ্লোরাল প্যাটার্নর ক্রিম কালার কুর্তা জ্যাকেট সেট জড়ানো পেশিবহুল পেটানো গাত্রে, মসৃণ কেশ জেল দিয়ে সেট করা, বাহাতে রিস্ট ওয়াচ, রিমলেস চশমার আড়ালে বিমুগ্ধ নভনীল চক্ষু জোড়া, নয়নে নয়ন মিলিত হতেই আকস্মিক লাজুক তার ন্যায় মিয়ে গেল মেয়েটি, অবনত হয়ে এলো মস্তক। তাতেই মোহাচ্ছন্ন ভাব ভঙ্গ হল। নিজ কর্মে নিজেই চমকালো ইরহাম। তপ্ত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করবার প্রয়াস চালালো। হাতে থাকা মুঠোফোনের দৃষ্টি নিবন্ধ হতেই লক্ষ্য করল সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিছুক্ষণ পূর্বে। নিজের ওপর বিরক্ত হয়ে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। আর চোখে তা লক্ষ্য করে কিছুটা চমকালো হৃদি। অবচেতন মনে কালো মেঘে ছেয়ে গেল অন্তপুর। আস্তে করে সে ও দৃষ্টি সরিয়ে নিল। ইনা হবু ভাবির পাশে দাঁড়িয়ে ফুল্ল কণ্ঠে বলে উঠল, মাশাআল্লাহ ভাবি, তোমাকে যা লাগছে না, আমার সন্ন্যাসী ভাইয়া অবধি আজ ক্লিন বোল্ড, হি হি হি। হৃদি নিজ রূপে ফিরে এলো। হবু ননদের কর্ণকুহরে ফিসফিসিয়ে দুষ্টু স্বরে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে ইনু, আশপাশে কম লোকে ফ্ল্যাট হয়নি কিন্তু। লাজে রাঙ্গা হয়ে ইনায়া প্রতিবাদ জানালো, যাহ, সবাই তোমায় দেখছে, কনেকে ছেড়ে কনের ননদকে দেখতে যাবে কেন? কারণ সে দেখতে খুব মিষ্টি, সুন্দর একটি মেয়ে। ভাবিজি, ননদ পটানোর বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি এমনিতেই শান্তশিষ্ট লেজবিহীন এক ললনা রায় বাঘিনী ননদিনী নই, শফিকার নট। নিঃশব্দে হাসল হৃদি। তা লক্ষ্য করে এগিয়ে এলেন মালিহা, পরিচয় করিয়ে দিলেন ডান পাশে থাকা শাশুড়ি মায়ের সাথে। প্রথমবারের মতো মুখোমুখি দু জনে। শুভ্র কালোর মিশেলে এক শাড়ি জড়িয়ে সত্তরোর্ধ্ব নারীর দেহে, চোখে মুখে অভিজাত বিচক্ষণতার ছাপ স্পষ্ট। পাওয়ারি চশমা বিচক্ষণ চক্ষু জোড়া আড়াল করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। চামড়ায় বার্ধক্যের ছাপ, তবুও মনপ্রাণ হতে জোয়ান সে নারী। হৃদি জোরতা মুগ্ধতা ভুলে হাসি মুখে সালাম দিল। সালামালাইকুম দাদি। রাজেদা খানম ভ্রুকুচকে তাকালেন, গম্ভীর স্বরে বললেন, ঠিকমতো সালাম শিখা হ্যারপর দিও, ভুলভাল কইয়া পাপের বোঝা বাড়াইও না। মলিন হলো বদন, দৃষ্টি নত করে মেয়েটি মৃদু স্বরে বলল, সরি দাদি। রাজেদা খানম মৃদু কোমল স্বরে বললেন, সালামের সঠিক উচ্চারণ হইল আসসালামু আলাইকুম। এইবার সালাম দাও দেহি। হৃদি এক পলক তাকিয়ে পুনরায় সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। এইবার ঠিক আছে, ভুলভাল উচ্চারণে অর্থ বিকৃত হয়, বুঝছ? হা সূচক মাথা নাড়ল হৃদি। দাদি ওকে আপাদমস্তক দেখে বললেন, ভালাই তো সাজছ। হৃদি বুঝতে ব্যর্থ হল এটি প্রশংসা সূচক মন্তব্য ছিল নাকি সূক্ষ্ম খোঁচা। তবুও চুপটি করে রইল। দাদি পুত্রবধূর পানে তাকিয়ে বললেন, তোমার জামাই কই বউ, কোনহানে ঘাপটি মা ইরা আছে? না চাইতেও হাসি পেল হৃদির দাড়ি বহু কষ্টে হাসিটা গিলে নিল। প্রকাশ করার মতো ভুল করল না, অন্যথায় বয়স্ক মানবীর কাছে পুনরায় সম্মানহানি হবে। মালিহা এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলেন এজাজ সাহেব তার শ্যালক জহির সাহেবের সঙ্গে কথোপকথনে লিপ্ত। মেয়েপক্ষের সঙ্গে আলাপন করতে মোটেও আগ্রহী নন, তা অনুধাবন করে দীর্ঘশ্বাস ফেললেন মালিহা। কি যে করবেন উনি? শুভ্র সোফায় পাশাপাশি বসে দু জনে। মালিহার মনের গহীনে প্রতিধ্বনিত হচ্ছে খুশির কলরব। উনি শাড়ি সামলিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন, একমাত্র পুত্রের হাতে তুলে দিলেন বাগদানের আংটি। মিষ্টি হাসি উপহার দিয়ে বললেন,
নাও বাপজান, হৃদি মায়ের অনামিকায় পরিয়ে দাও। ইরহাম মায়ের উচ্ছ্বসিত বদনে এক পলক তাকিয়ে আংটির দিকে তাকালো। অতঃপর আংটি হাতে ঘুরে বসল হবু জীবন সঙ্গিনীর পানে। হৃদি ওর বদনেই বিমোহিত নয়নে চেয়েছিল। আখি জোড়া ছেয়ে যাচ্ছিল অসীম মুগ্ধতায়। সহসা মানুষটি ওর পানে ঘুরে বসতেই থতমত খেল। নত হল দৃষ্টি, কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছিল। ইস, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল উনি, লক্ষ্য করলে কি ভাবতেন? নিশ্চয়ই ছ্যা-চড়া ভাবতেন। লজ্জা কি লজ্জা! ইরহাম এক পলক ওর মায়াবী মুখখানি অবলোকন করে দৃষ্টি সরিয়ে নিল। বা হাতটি বাড়িয়ে দিল সম্মুখে, ডান হাতে ধরে আংটি। হৃদি আংটি ধরে থাকা পুরুষালী হাতে দৃষ্টি নিবদ্ধ করল। সহসা নাম না জানা অনুভূতিতে হৃদয়ের অন্তঃস্থলে পাখনা মেলে উড়ল প্রেম পঙ্খী। রক্তিম আভা ছড়িয়ে পড়ল কপোলদ্বয়ের কোমল ত্বকে। সে দৃশ্যটুকু খুব সন্নিকট হতে লক্ষ্য করল মানুষটি। কিঞ্চিৎ ভালো লাগা ছেয়ে গেল কি অন্তপুরে? বোধ হয় হাঁ। তবে ভেতরকার অবস্থা মোটেও বহিঃপ্রকাশ করল না। স্বাভাবিক গম্ভীর রূপেই হবু সঙ্গিনীর অনামিকায় পরিয়ে দিল আংটি। নিজস্ব অধিকার বোধ লেপ্টে দিল আনুষ্ঠানিকভাবে। মৃদু শিউরে উঠল মেয়েটির পেলব হাত। পুরুষালী প্রথম ছোঁয়া অঙ্কিত হল অনামিকায়। করতালির ধ্বনিতে মুখর হল। মালিহার নয়ন জোড়ায় খুশির অশ্রুকণা। হৃদয়ের অভ্যন্তর হতে পুত্র ও হবু পুত্রবধূর জন্য দোয়া করলেন উনি। আর এজাজ সাহেব কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। নাজরিন ভাতিজির পাশেই দাঁড়িয়েছিলেন। কাঁধে হাত রেখে চোখের ইশারা করলেন উনি। চাচির সে ইশারা বুঝতে অসুবিধা হল না মেয়েটির। সে আস্তে ধীরে কোমল হাতটি বাড়িয়ে দিল। ইরহামের অঙ্গুলিতে আংটি গলিয়ে দেয়া মাত্রই সমাপ্ত হল বাগদান পর্ব। আরও একবার করতালির ধ্বনিতে মুখরিত হল চারিপাশ। ইনায়া উৎফুল্ল চিত্তে করতালি দিয়ে উঠল। অবশেষে হৃদি তার ভাবি হতে চলেছে। হলের ফাঁকা এক স্থানে আটকা পড়েছে মেয়েটি। ইতিউতি করে ছাড়া পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরাম। তবে শখের দল মুক্তি দিলে তো? কটমট চাহনিতে তাকিয়ে এক রমণী বলে উঠল, কতবর বা তারা চিহ্ন টপার ছে মরি ভাবা যায়। হুট করে এনগেজমেন্টের দাওয়াত দিল। হবু বরের নামধাম কি তা তো শত ক্রোশ দূরের কথা, বললই না। আর এখন এসে দেখি কি দিয়ার কথার রেশ ধরে ইভা বলে উঠল, ওয়ান অ্যান্ড অনলি ইরহাম চৌধুরী কিনা আমাদের হবু দুলা ভাই। ও কেউ আমারে হুশে আনো, আই অ্যাম তো বেহুশ। তৎক্ষণাৎ ওর মাথায় গাঁটটা মেরে দিল সাবিত। এতেই তেতে উঠল ইভা। তারা চিহ্ন পোলা, আমারে মা রলি ক্যান। সাবিত আপন ভঙ্গিমায় জবাব দিল, মা তারা চিহ্ন রলাম কই, তোরে হুশে আনলাম মাত্র। দাঁতে দাঁত চেপে ইভা বলল, সেইটা কি আদর কইরা করছোছ? সাবিত তৎক্ষণাৎ জিভ কাটল। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আমি এই পেতনিগো আদর টাদর করে অকালে রতে চাই না। আফরিন ওদের জনকে ধমক দিল, তোরা থামবি? তোদের চক্করে রিদু কিছু বলতেই পারতাসে না। থামো তো তোরা দাঁড়ি। নাবিল মুখ খুলল, হা রিদু, এবার চটাপট মুখ খোল। ও মা, হৃদি কোথায়? ওর জায়গা তো শূন্য। স্তব্ধ হয়ে বন্ধুরা এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ নাবিলের দৃষ্টি নিবদ্ধ হল হৃদিতে। বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠল, ওই তো বা তারা চিহ্ন এন্দর্নি। ওরা নাবিলের কথামতো ডানে তাকিয়ে বিহবল। হৃদি লাজুক লাজুক মেকি ভাব দেখিয়ে বলল, তোদের পুলিশি জেরার চেয়ে উনি বেশি দামি রে। আমায় খুঁজছেন সে কখন থেকে। এখন বরং যাই ওনার কাছে। সুরে সুরে লাইন মিথ্যা ঝপাঝপ নিঃসরণ করে তড়িৎ সেথা হতে প্রস্থান করল মেয়েটা।
বন্ধুরা তো চমকিত। আফরিন আনমনে বলে উঠল, এনগেজমেন্ট হইতে না হইতেই আমরা এত পর, বিয়ে হইলে কি কইব? সাবিত অতি দুঃখে জর্জরিত হয়ে সুরেলা জবাব দিল, কে তুই বল। দিয়া অবাক তার পাশাপাশি বিরক্ত হয়ে বলল, তোর এখন গান গাওয়ার মুড উঠছে না রে বাতারা চিহ্ন, ওই পেতনি তখন আমগো দেইখা এডাই কইব, তাই বললাম। ভাবনায় পড়ে গেল বন্ধুমহল, আসলেই কি এমনটি হবে? আধারে তলিয়ে এ ভুবন, হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে কায়া। শীতলতম অনুভূতিতে আবিষ্ট তনুমন, বেকনিতে বেতের তৈরি সিঙ্গেল সোফা। সেথায় বা পায়ের ওপর ডান পা তুলে নবাবী স্টাইলে বসে মেয়েটি। পরনে লং কুর্তি এবং প্লাজো পাজামা, গলদেশে নামমাত্র জড়িয়ে দোপাট্টা। হালকা হালকা হাওয়ার পরশে নৃত্যে মাতোয়ারা কৃষ্ণবর্ণ কেশ। মায়াবী আখি যুগল নিবন্ধ স্মার্টফোনে। ফেসবুকে মিনিট 2 পূর্বে স্ট্যাটাস দিয়েছে সে, গট এনগেজড। সে পোস্টে এখন লাইক, কমেন্টের অবিরাম আগমন। স্কুল হতে শুরু করে ভার্সিটি লাইফের বন্ধুমহল, রিয়েল লাইফের পরিচিতজন, ফেসবুক ফ্রেন্ড, অনেকেই শুভকামনা জানাচ্ছে। কেউ কেউ কমেন্টে জানতে চাইছে এ সত্যি কিনা, নাকি ফান পোস্ট। কোনো পুরনো ফ্রেন্ড হবু দুলাভাইয়ের ফটো আপলোড করতে বলছে, কেউ বা আবার কটূক্তি করে স্বরূপ প্রদর্শন করছে। সে এক রংবেরঙের বাহারি অবস্থা। মৃদু হেসে অফলাইনে চলে গেল মেয়েটি। দৃষ্টি নিবন্ধ হল অনামিকায়। সেথায় রাতের আধারে জলজলে আংটিটি, বিমোহিত নয়নে সেথায় তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এ যে জীবনের নব্য এক সূচনা, আরম্ভ হতে চলেছে নতুন এক অধ্যায়। সে অধ্যায় নিয়ে পুরোপুরি জ্ঞাত, সচেতন কি মেয়েটি? বোধ হয় না। সে তো তার অন্যতম ক্রাশকে জীবনসঙ্গী রূপে পেয়ে অতি পুলকিত, উচ্ছ্বসিত। সংসার জীবন নিয়ে মোটেও ভাবছে না। এই নিরুদ্বেগ ভাব তার জন্য ভারী পড়তে চলেছে কি, সে তো পুরোপুরি জানেও না বিপরীত দিকে অবস্থিত মানুষটির মনে কি চলছে। সম্পূর্ণ বিপরীত ধর্মী জনের পথচলা এক হবে কি করে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে আরম্ভ হতে চলেছে তাদের ভালোবাসাময় নতুন সফর। জানা নেই, অপেক্ষা শুধু সময়ের। মুচকি হেসে মোবাইলের ক্যামেরা অন করল হৃদি। অনামিকায় জড়িয়ে থাকা আংটির বেশ কিছু সুন্দর ফটো ক্যামেরা বন্দি করে নিলট, নিজেও ধরা দিল ক্যামেরায়। রাতের আধারে মোহনীয় কিছু ফটো ক্যাপচার হলো। সে এক মুগ্ধকর দৃশ্য। আদিত্য, কিরণে উজ্জ্বল বসুন্ধরা, আলিশান এক লিভিং রুম। আভিজাত্য বিরাজমান আনাচে কানাচে। সোফায় আয়েশ করে বসে সফেদ শার্ট এবং কৃষ্ণবর্ণ প্যান্ট পরুয়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি। তার কেশে স্বল্প শুভ্র ছাপ, বাকিটা হেয়ার কালারের ছোঁয়ায় লুকায়িত। গলদেশে পরিহিত স্বর্ণের সরু চেইন, বা হাতের আঙুলে দৃশ্যমান দামি আংটি। চেহারায় ভারী কি ভাব স্পষ্ট, কুটিলতা যার রন্ধ্রে রন্ধ্রে। সোফায় বসে মানুষটি নিজস্ব লোকের সঙ্গে আলাপনে ব্যস্ত। কথোপকথন সমাপ্ত হলে ওনার এক আঙ্গুলের ইশারায় সেথা হতে প্রস্থান করল সে দুজন। আর আগমন হলো অল্প বয়সী এক তরুণের। সে তরুণ এসে কেমন দুর্বোধ্য হাসল। নেতাজি, খবর আছে চৌধুরী বাবু অবশেষে এনগেজমেন্ট করে ফেলছে। সুন্দরী, কচি ললনা, সামলাতে পারেনি মনে হয়। রহস্যময় হাসির রেখা ফুটে উঠল বয়স্ক মানুষটির অধর কোণে। গুনগুনিয়ে বলে উঠলেন, বিয়ের ফুল ফুটিল রে, বিয়ের ফুল। রিকশা এসে থামল ভার্সিটি সংলগ্ন সড়কে। রিকশা হতে নেমে এলো হৃদি। ভাড়া পরিশোধ করে কাঁধে হ্যান্ড ব্যাগ গলিয়ে প্রবেশ করল ভার্সিটিতে। পথিমধ্যে দেখা হলো চেনা পরিচিত কয়েকজনের সঙ্গে। তারা শুভকামনা জানালো নতুন জীবনের জন্য।
হৃদি হাসি মুখে তা গ্রহণ করল। নিজেকে আজ আরো একবার কেমন বিশেষ মনে হচ্ছে, সেলিব্রিটি ফিলিংস অনুভূত হচ্ছে। নিজের ভাবনায় হেসে উঠল মেয়েটি। ওদের থেকে বিদায় নিয়ে অগ্রসর হতে লাগলো চিরপরিচিত ডেরার পানে। আকস্মিক পথযুগল থমকে গেল, কর্ণকুহরে পৌঁছালো।